হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের ফিজিক্স এক্সামটা হয়েছে, মানে ফিজিক্স ফার্স্ট পেপার। তো আমি হচ্ছে সিকিউর পার্টগুলো পার্ট বাই পার্ট করে সলভ করার ট্রাই করতেছি। তো দেখো আমি এখানে সবই ইনপুট দিছি, মানে ডিটেলস সলভে আর কি দিছি। তো তোমরা দেখো সিরিয়াল ওয়াইজ আমি এখানে করছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের যেটা আছে, এক নম্বরে যেটা আসছে সিকিউরটা, এখানে বলছে যে 20 মিটার উঁচু দালানের ছাদ হতে 180 গ্রাম ভরের টেনিস বলকে 65 মিটার/সেকেন্ড আনুভূমিক বেগে নিক্ষেপ করা হলো। দালানের পাদদেশে 25 মিটার দূরে একটা পুকুর আছে। পুকুরটি কত মিটার চওড়া? 14 মিটার চওড়া। তো কত বলছে কর্মদক্ষতা কাকে বলে? এগুলো সবাই পারো, যে কোনো যন্ত্র বা ব্যবস্থার লব্ধ কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি বলে। একে সাধারণত পার্সেন্টেজ আকার প্রকাশ করে। তুমি চাইলে এভাবে দেখাইতে পারো যে ইটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ইনটু 100। এটা দেখাইতে পারো চাইলে, সমস্যা নাই। তো গেল খতে বলছে সমভর ও সমব্যাসার্ধের একটি সিডি ও একটি কয়েন স্থির অবস্থা থেকে সমকৌণিক বেগ প্রাপ্ত হলো। এক্ষেত্রে প্রযুক্ত টর্ক একই কিনা ব্যাখ্যা করো। তো আমরা কি জানি? আমরা জানি টর্কের সূত্র হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা, যেখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তো আমি আগে দিয়ে দিছি অ্যান্সার যে না, এক্ষেত্রে টর্ক একই হবে না, সিটিতে বেশি টর্ক প্রযুক্ত করতে হবে। তাহলে তোমার কিন্তু অবশ্যই সিটিতে বেশি টর্ক প্রযুক্ত করতে হবে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যেমন কয়েন একটি হচ্ছে নিরেট চাকতি, কয়েন এটার কিন্তু চাকতির ভিতর ইনক্লুড পড়ে, এবং সেটা হচ্ছে সলিড ডিস্ক, এর জড়তার ভ্রামক হচ্ছে ½ mr²। এটা আমরা সবাই জানি যে এটার জড়তা তরঙ্গ ½ mr², এবং সিডি এর মাঝখানে ছিদ্রযুক্ত, যেহেতু চাকতি ছিদ্রযুক্ত হওয়ার কারণে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ½ m, মানে আর ইনার স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে রেডিয়াস হচ্ছে ইনারের যেটা ব্যাসার্ধ ওইটার স্কোয়ার প্লাস টোটালটা হচ্ছে আর স্কোয়ার। যেহেতু এম বড় হাতের ভর এম এবং বাইরের ব্যাসার্ধ আর সমান, তাই ছিদ্র থাকার কারণে সিডির ভর কেন্দ্র থেকে তুলনামূলক দূরে ছড়ানো থাকে, ফলে সিডির জড়তার ভ্রামক কয়েনের থেকে বেশি হয়। আই সিডি ইকুয়াল টু আই কয়েন, এভাবে অ্যারো চিহ্ন দেখাই দিলে ফুল মার্কস পাবা। যেহেতু তারা স্থির অবস্থান থেকে একই সাথে সমকৌণিক বেগ প্রাপ্ত হয়, তাদের কৌণিক বেগ আলফা হচ্ছে সমান, অতএব সূত্র অনুযায়ী যার জড়তার ভ্রামক বেশি হবে তার টর্কও বেশি হবে, তার টর্কও কিন্তু বেশি হবে। তো খ নাম্বার গেল। গ নাম্বারটা হচ্ছে 0.7 সেকেন্ড পর টেনিস বলটির ভরবেগের মান। তো ভরবেগের আমরা সূত্র জানতাম, একটা হচ্ছে পি ইকুয়াল টু এম ভি। তো ওটা দিয়ে তো আমাদের হবে না। এখানে দেখো আমাদের যদি এম এর মান 180 গ্রাম দেওয়া, সেটাকে আমরা কেজিতে কনভার্ট করব। দেন আদিবেগের যে উপাংশ ভিএক্স নট, এটা 65 মিটার/সেকেন্ড, এবং আদিবেগের যে উলম্ব অংশ, উলম্ব কিন্তু কোনো অংশ হবে না, কারণ কি আমরা হচ্ছে আনুভূমিক ভাবে নিক্ষেপ করছি। তো তখন কিন্তু উলম্ব আমাদের কোনো উপাংশ হবে না, এটা আমরা সবাই জানি। এবং টি এর মান কত? 0.7 সেকেন্ড। তাহলে 0.7 সেকেন্ড পর বলটির আনুভূমিক বেগ, মানে ত্বরণ না থাকা বেগ কি থাকবে? অপরিবর্তিত থাকবে, মানে ভিএক্স ইকুয়াল টু ভিএক্স নট 65 মিটার/সেকেন্ড। এখন 0.7 সেকেন্ড পর বলটির উলম্ব বেগ দেখো, আমাদের কিন্তু এর উপর থেকে এখানে হচ্ছে ক্যালকুলেশনটা আসবে। ভি ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস জিটি, এটা আমরা সবাই জানি এই ফর্মুলা। যেহেতু উলম্ব বেগ 0, তাহলে 0 প্লাস জি এর মান 9.8 এবং টি এর মান কত? 0.7 সেকেন্ড। তাইলে আমার বেগ আসে কত? 6.86 মিটার/সেকেন্ড। অতএব 0.7 সেকেন্ড পর লব্ধি বেগ, লব্ধি বেগ আমাদের নির্ণয় করতে হবে √, এখানে রুটটা পুরোটার অংশ করে হবে √65² প্লাস 6.86 স্কোয়ার। তো এখানে ক্যালকুলেট করলে আমার মান আসে 65.36 মিটার/সেকেন্ড। এখন আমরা একটু আগে বলছিলাম না সূত্র, যে পি ইকুয়াল টু এম ভির সূত্র কি? আর একটু, পি ইকুয়াল টু এম ডি, এটা কিসের? ভরবেগের সূত্র, এটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে এম এর মান আমরা বসাইছি, আর হচ্ছে ভি এর মান যেটা বের করছি ওটা বসাইছি। তাহলে ফাইনাল আনসার আমার আসে 11.76 কেজি মিটার/সেকেন্ড, যেহেতু ভরবেগের একক কেজি মিটার/সেকেন্ড। তারপর দেখো আমাদের ঘতে কি বলছে। ঘতে বলছে যে ঘতে বলছে যে নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে উদ্দীপকের টেনিস বলটি পুকুরে পড়তে পারে। তো দেখো এটা সলভ। এখানে দালানের উচ্চতা আমরা জানতাম হচ্ছে এইচ ইকুয়াল টু 20 মিটার, এবং পুকুরের দূরত্ব আমরা x1 বললাম 25 মিটার। পুকুরের প্রস্থ হচ্ছে ধরো w ইকুয়াল টু 40 মিটার, অতএব পুকুরের শেষ প্রান্তের দূরত্ব আমরা এখানে ক্যালকুলেশন করে 25 + 14 মানে 39 মিটার করছি। এখন আমার
আণবিক পাল্লা কি এক্স অবশ্যই 25 মিটার হবে, যেহেতু এটা এভাবে নিক্ষিপ্ত হয়েছে। ধাপ 1 দেখো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু আদি উলম্ব বেগ 0 এবং এখানে আমি বসে টি এর মান বের করছি 2.02 সেকেন্ড এবং বেগের সীমা এক্স ইকুয়াল টু ভি নট ইন্টু টি, যেহেতু অনুভূমিক বরাবর 0, এখান থেকে আমাদের ভি মিনিমাম বের হয়েছে 12.38 মিটার পার সেকেন্ড। বলটি ঠিক পুকুরের শেষ প্রান্ত পড়ার জন্য হচ্ছে সর্বোচ্চ বেগ নির্ণয় করবে, সর্বোচ্চ বেগ এস বাই টি, তাইলে 19.31 মিটার পার সেকেন্ড। এখন নিক্ষেপণ বেগের মান, এটাকে সরাই দিই, নিক্ষেপণ বেগের মান 12.38 মিটার পার সেকেন্ড, 19.31 মিটার পার সেকেন্ড সীমার মধ্যে রাখলে বলটি পুকুরে পড়বে। এটা হচ্ছে আমার কিন্তু ফাইনাল মতামত। তো এইটা চাইলে তুমি একটা অল্টারনেটিভ ওয়ে আছে, মানে এমসিকিউ অল্টারনেটিভ, অল্টারনেটিভ ওয়েতে তুমি চাইলে করতে পারো, এবং সেটা হচ্ছে কি এমসিকিউ অ্যাডমিশনের জন্য। অনেকে হচ্ছে বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই হয়তো বা করতে পারে, তাদের তাও হবে, হবে না এমন না। তো দেখো এটা কিভাবে করি। প্রাসের গতির আমরা একটা সমীকরণ জানি না, প্রাসের গতির সমীকরণ y ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 v0 স্কোয়ার হোল স্কোয়ার থিটা। এটা আমরা কি কিসের সমীকরণ? এটা এটা হচ্ছে কিন্তু তোমার প্রাসের সমীকরণ, ঠিক আছে। এটা একটু আন্ডারলাইন করে দিই। এটা একটা প্রাসের সমীকরণ, এটা আমরা সবাই জানি। এখন যখন অনুভূমিক যখন অনুভূমিক ছিল, তখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। একটা বিষয় দেখো, এখানে সরণ কিন্তু আমাদের নিচের দিকে, তো সরণ যদি নিচের দিকে হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? মাইনাস এইচ হবে। সরণ উপরের দিকে হলে প্লাস এইচ হয়, নিচে হলে মাইনাস, তাহলে এখানে হবে -20। দেখো আমি কিভাবে ক্যালকুলেশন করি। এই পরের লাইন থেকে ওয়াই এর মান হচ্ছে -20 ইকুয়াল টু, এটা 0 হয়ে যাবে, -9.8 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 v0 স্কোয়ার ইন্টু কস 0 ডিগ্রি, যেহেতু আনুভূমিকভাবে। এখান থেকে আমরা v0 স্কোয়ারের মান পাই 9.8, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা ঠিক ছিল যে আমরা 9.8-এর উপরে ভুল একটা স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, বুঝতে পুরোটাই বুঝে গেছে। 2v0 স্কোয়ার ইন্টু এটা হচ্ছে cos 0, যেভাবে আছে ওভাবে থাকবে। আর এটা হবে 9.8 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, তোমার এখানে আসবে 40। কেন 40 আসবে? আমাদের এক্স এর মান তো দুইটা না, একটা হচ্ছে 25 হয়, মানে এক্স এর মান একবার তোমার হয় 25, আর একবার এক্স এর মান আমাদের হয় 39। তো আমরা 25 বসানোর পর ভি ম্যাক্স পাই যেহেতু, তাহলে ভি ম্যাক্স এটা আমাদের ক্যালকুলেশন করার পর আমরা পাই 12.38 মিটার পার সেকেন্ড। এখন আমাদের সেম ভাবে কি করতে হবে, এই যে এক্স ইকুয়াল টু 39 আসে না, এই এক্স ইকুয়াল টু 39 এখানে বসানোর পর আমরা আবার একটা পাবো, এবং এবং সেটা পাবো ভি মিনিমাম, এবং সেই ভি মিনিমামের মান হচ্ছে 19.31 মিটার পার সেকেন্ড। তো এইটা আসলে আমি ধরো একটু করলাম, ধরো অল্টারনেটিভ ওয়ে দেখানোর জন্য।
তো তোমরা হচ্ছে যাতে কারো ওয়ারি না থাকে এই জন্য এটা দেখানো। দেখো এখানে আমার এখানে 12.38 মিটার পার সেকেন্ড আসছে, এখানে 19.31 মিটার পার সেকেন্ড আসছে। তো আমরা পরেরটায় যাই সময় নষ্ট না করে। দেখো নেক্সট পেজে আমাদের এটা হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার এমসিকিউ। অনেক কিছু লেখা আছে। ব্যাংকিং কোণ কি সবাই জানো, যে কোনো বাঁকানো রাস্তায় গাড়ি নিরাপদে ঘোরার জন্য রাস্তার ভেতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত যতটুকু উঁচু করা হয় আনুভূমিক সাথে ওই হেলানো তলের উৎপন্ন কোণকে ব্যাংকিং কোণ বলে। হচ্ছে ব্যাংকিং কোণের সংজ্ঞা। তারপর খ বলছে ঘূর্ণন অক্ষ থেকে ভিন্ন দূরত্বে কণার সময়ের কৌণিক বেগ একই, তবে রৈখিক বেগ ভিন্ন হয় কেন? তো এটার ব্যাখ্যা আছে, একটু পড়ো। যে পূর্ণ ঘূর্ণনে সম্পূর্ণ করে কিন্তু সমান কোণ উৎপন্ন করে, এবং তাই এদের সবার কৌণিক বেগ ওমেগা একই থাকবে, কিন্তু রৈখিক বেগ ভি এবং কৌণিক বেগের সম্পর্ক আমরা এটা জানি, রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। এখানে ওমেগা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আর। অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে যে কোনো লম্ব দূরত্ব আর যত বেশি হবে তার রৈখিক বেগ তত বেশি হবে, এই কারণেই রৈখিক বেগ ভিন্ন হয়। গ আমার বলছে যে উদ্দীপক সিডি অক্ষের সাপেক্ষে সিলিন্ডারের জড়তার ভ্রামক নির্ণয় করো। তো দেওয়া আছে এখানে এম 2 কেজি, এর বড় হাতের 160 সেন্টিমিটার, এটাকে আমরা ব্যাসার্ধে কনভার্ট করছি, আর হচ্ছে 20 সেন্টিমিটার, এটাকে আমরা ব্যাসার্ধে কনভার্ট করছি। সমান্তরাল অক্ষদের মধ্যবর্তী এইচ দেওয়া আছে। আমরা সিলিন্ডারের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ এবি এর সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র আই ইজ ইকুয়াল টু এম ইন্টু এল স্কোয়ার বাই 12 প্লাস আর স্কোয়ার বাই 4। এটা কিন্তু অবশ্যই আর স্কোয়ার বাই 4 হবে, এটা খেয়াল রাখো। তারপর এখানে ক্যালকুলেশন করে আমরা জড়তার ভ্রামক একক মিটার স্কোয়ার এটা পেয়েছি। তারপর ধাপ 2 হচ্ছে সিডি অক্ষের সাপেক্ষে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা জানি যে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। তারপর মানগুলো আমরা ইনপুট দিছি, তাইলে আমরা পেয়েছি কত 1.66 কত পেয়েছি 1.66 মিটার স্কোয়ার। একটা বিষয় একটু বইলে রাখি, মানে এখানে অনেকে ভুল করতে পারে, সেটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী ভুল করে তোমার এই সরু সুষম দণ্ড, যেমন আমরা সুষম দণ্ডের ক্ষেত্রে কি জানি আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12 সরু সুষম দণ্ডের ক্ষেত্রে। যেহেতু প্রশ্নে সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া, আমরা যদি প্রশ্নে যাই, প্রশ্নে কিন্তু আমাদের সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে। তো সিলিন্ডারের ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে, তাই অবশ্যই এখানে আর স্কোয়ার বাই 4 কিন্তু যুক্ত করতে হবে, যেহেতু সিলিন্ডারের ব্যাসার্ধ দেয়া আছে, তাই অবশ্যই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 অংশ যুক্ত করতে হবে। যুক্ত করতে হবে। এই যে এইটা কিন্তু অনেকে মিস্টেক করবে। দেখো আমরা পরেরটাই যাই। নেক্সটে আমাদের ঘতে কি বলছিল একটু দেখি। ঘতে আমাদের প্রশ্ন করছিল যে উদ্দীপকের সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন গতিশক্তির 5 গুণের অর্ধে 5 গুণের অধিক। ঠিক আছে, তো আমরা যাই সিলিন্ডারের ক্ষেত্রে। দেখো জড়তার ভ্রামক আমরা তো এইটা বের করছি, ওমেগার মান আমরা বের করছি। তারপর ইকে ইকুয়ালস টু কি হাফ আই ওমেগা স্কোয়ার, সবাই জানি। এখানে ক্যালকুলেশন করে মান বের করছি। তারপর ডিক্সের ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক সূত্র অ্যাপ্লাই করে মান বের করছি, এবং আমরা হচ্ছে ফাইনালি ইকে 1/ইকে 2, মানে ইকে 1 সাথে আমরা ইকে 2 হচ্ছে ডিভাইড করে একটা সিদ্ধান্তে আসছি। এটা কত আসছে 12.97। তো আমরা মতামত দেখো কি দিছি, এখানে মতামত দিয়ে দিচ্ছে গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন শক্তির 12.97 গুণ, যা 5 গুণের থেকে অধিক নাকি কম? অবশ্যই অধিক, তাইলে উদ্দীপকের উক্তিটি সম্পূর্ণ সত্য। তোমাদের যদি 5 গুণের থেকে কম আসে, 5 গুণের থেকে কম আসে, তাইলে কিন্তু হবে না, এটা অবশ্যই 5 গুণের থেকে বেশি হবে, এবং সেটা কত 12.97 গুণ। অনেকের 11 পয়েন্ট সামথিং এরকম আসতে পারে, বা অনেকে 13ও আসতে পারে। তো ওইটাও স্যাররা হয়তো বা পার্সিয়াল দিতে পারে। নেক্সটে আমরা যাই 3 নাম্বার। দেখো এটা একটা মহাকর্ষ বিকর্ষ, মানে অধ্যায় ফার্স্ট পেপারে যে আমাদের 6 নম্বর অধ্যায়, ওখান থেকে ম্যাথটা আছে। এখানে হচ্ছে অনেক কিছু আমাদের দেওয়া আছে। তো একটা বিষয় দেখো, এখানে ফার্স্টে কি বলছে মুক্তিবেগ। মুক্তিবেগ তো আমরা সবাই জানি যে
খাড়া উপরে যদি আমরা নিক্ষেপ করি তাহলে সেটা আর পৃথিবীতে ফিরে আসে না, পৃথিবীর মহাকর্ষীয় টান অতিক্রম করে সেটা কি অসীমে চলে যায়। এবং মুক্তিবেগ হচ্ছে কি এস্কেপ ভ্যালোসিটি, আমরা মুক্তিবেগের মান জানি 11.2 কিলোমিটার, এরকম একটা মেবি হবে, হ্যাঁ এরকমই হবে। দেখো খ প্রশ্নে পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুকে গভীরে নিয়ে গেলে জি এর মান হ্রাস পায় কেন? হ্যাঁ অবশ্যই, পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি যদি গভীরে নিয়ে দাও তাহলে তো জি এর মান অবশ্যই হ্রাস পাবে। তো এর ব্যাখ্যা দিতে হলে আমাদের যে গভীরতার সূত্র যেতে হবে, আমরা গভীরতার সূত্র এটা জানি, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর, অভ্যন্তরে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই সমীকরণ দেখা যায় এইচ এর মান যত বাড়ে, মানে এইচ এর মান যত বাড়ে 1/h মাইনাস এর মান তত কিন্তু কমতে থাকে, ফলে পৃথিবী পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণ, একটু সরাই দিই, অভিকর্ষজ ত্বরণ জি এর মান তত হ্রাস পেতে থাকে। এর ভৌত কারণ হলো বস্তুর যত গভীরে যায় বস্তুর উপর আকর্ষণকারী পৃথিবীর কার্যকারী ভর মানে ইফেক্টিভ ম্যাস তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে এইচ ইকুয়াল টু আর হয়, পৃথিবীর কেন্দ্রে কিন্তু এইচ ইকুয়াল টু আর হয়, ফলে জি প্রাইম ইকুয়াল টু 0 হয়ে যায়। গতে আমাদের কি বলছে যে উপগ্রহটি উল্লেখিত উচ্চতায় নিতে কৃতকাজ নির্ণয় করো। তো দেখো এটা খুবই সহজ, এম এর মান দিয়ে দিয়েছে, এইচ এর মান দিয়ে দিয়েছে, পৃথিবীর ভর আমরা জানি, আর এর মানটা দেওয়াই থাকে, জি এর মান এইটা মহাকর্ষীয় ধ্রুবক, ভি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই সূত্র, আমরা অনেক সূত্র আছে, আমাদের কৃতকাজে একটু ক্যালকুলেশন করে তোমরা চাইলে অন্য ফরম্যাটে নিয়েও করতে পারো। আমি এখানে সলভটা দিয়ে দিয়েছি, আমাদের ফাইনাল অ্যান্সার আসে এইটা 1.348 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হচ্ছে অ্যান্সার কৃতকাজ নির্ণয়। তো প্রিভিয়াসে আমরা যাই, প্রিভিয়াসে বলছে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কি? যাও এখানে দেখ, ভূপৃষ্ঠ থেকে কোনো উপগ্রহকে স্থির বলে মনে হওয়ার শর্ত হলো উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট হতে হবে। ওই যে পর্যায়কাল 24 হলে সেটা কিন্তু একটা ভূস্থির উপগ্রহ হয়, এটা আমরা সবাই জানি। অর্থাৎ এর পর্যায়কাল পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কাল মানে T24 আওয়ার বা CS/400 সেকেন্ড হতে হবে। উদ্দীপকের পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই, এই সূত্র আমাদের হচ্ছে মুখস্থ করার কথা ছিল, তো ওইটা যেটা থাকতো ওখানে জাস্ট মান বসাই দিলে আমাদের পর্যায়কাল দেখো কত বের হয়েছে, আমরা ঘন্টায় নিছি 27.57 আওয়ার। এখন ফাইনালি আমরা মতামত দিব যে যেহেতু উপগ্রহটির পর্যায়কাল 27.57 ঘন্টা পৃথিবীর পর্যায়কালের সমান নয়, তাই এটি কি ভূস্থির উপগ্রহ নয়। সুতরাং পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে আমাদের ভূস্থির বলে মনে হবে না। এখানে আরেকটা বিষয় মানে এমসিকিউর জন্য মনে রাখতে পারো, এমসিকিউ বা শর্টকাট, আমরা এই মাত্র অল্টারনেটিভ, যেমন অল্টারনেটিভ পর্যায়কালের বদলে আমরা হচ্ছে এটা উচ্চতা দিয়েও প্রমাণ করতে পারবো, উচ্চতা মানে হাইট, উচ্চতা মানে হাইট দিয়েও প্রমাণ করতে পারবো। আমরা জানি, উই নো, আমরা কি জানি যে একটা ভূস্থির উপগ্রহের হাইট কত, 36,400 কিলোমিটার। এখন উপগ্রহের যে উচ্চতা, উদ্দীপকে আমরা যদি যাই, দেখো উদ্দীপকে উপগ্রহের উচ্চতা কত দেওয়া আছে, এই যে 4 × 10⁴ কিলোমিটার। দেখো 4 × 10⁴ কিলোমিটার উপগ্রহের উচ্চতা, মানে উদ্দীপকে যেটা দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল এইচ 4 × 10⁴ কিলোমিটার, মানে কত, মানে এইচ হচ্ছে 40,000 কিলোমিটার, 40,000 কিলোমিটার। তাইলে এটা ভূস্থির উপগ্রহ হবে না। মানে তোমার কিভাবে দেখো, পর্যায়কালের বছরে আমরা কিন্তু উচ্চতা দিয়েও এটা করতে পারি। তুমি উদ্দীপকে কত দেওয়া, এখানে এইচ হচ্ছে 40,000 কিলোমিটার দেওয়া, কিন্তু আমরা জানি একটা পর্যায়কালের হচ্ছে এইচ কত হয়, 36,400 কিলোমিটার। তাইলে উচ্চতা কি সেম হয়েছে? সেম হয় নাই। তাইলে কি এটা ভূস্থির উপগ্রহ হবে? অবশ্যই হবে না। তুমি মানে এই এইচটা, মানে এটা তো উদ্দীপকে দেওয়া আছে, তো তুমি এটা অল্টারনেটিভ ওয়েতে করেও দেখাইতে পারো, যদি করো কেউ সমস্যা নেই, ওটাও হবে।
নেক্সট আমরা 4 নম্বরে যাই। দেখো 4 নম্বর বলছে 5 মাইক্রোমিটার ব্যাসার্ধ দুটি। এটা গাঠনিক ধর্ম থেকে আসছে। বড় ফোটার যে ম্যাথ, পৃষ্ঠটান দেওয়া আছে, সান্দ্রনাঙ্ক দেওয়া আছে, পয়জনের অনুপাত কাকে বলে, কমন, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, এটি ধ্রুবক থাকে, এই ধ্রুবক অনুপাতকে পয়জনের রেশিও বলে। তারপর বলছে যে প্রভাব গোলকের অর্ধাংশ তরলের অভ্যন্তরে হতে বাতাসে চলে আসলে ওই অণুটির উপলব্ধি বলের কি পরিবর্তন হবে। এইটা তোমার এখানে ধরো ধরো এখানে এই অংশটা বাদ দাও, এটা হচ্ছে অনলাইন থেকে কি করছে। যখন প্রভাবগুলো সম্পূর্ণ তলের অভ্যন্তরে থাকে তখন চারিদিকে অণুগুলো ওই অণুকে সমান বলে আকর্ষণ করে, ফলে সংশক্তি বল কিন্তু শূন্য। এটা কিন্তু চিত্র আছে, তো চিত্রটা একটু অনলাইন থেকে দেখে নিও যে কিন্তু প্রভাবগুলোকে অর্ধেক যখন বাতাসে অর্থাৎ পৃষ্ঠতলে চলে আসে তখন তরলের ভেতরে অংশের পানির অণুগুলোর যে নিচের দিকে আকর্ষণ করে বাতাসের অংশের অণুগুলো সেই একই বলে উপরের দিকে আকর্ষণ করে না। তখন বাতাসের ঘনত্ব আর অনুসংখ্যানে কম হয়, ফলে অণুটির উপরে তরলের ভেতরের দিকে লব্ধি নিম্নমুখী আকর্ষণ বল কাজ করে। এই বলের কারণেই তরলের পৃষ্ঠটানের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এটা ব্যাখ্যাটা দেখি। গতে বসে বড় পানির ফোঁটা পরিণত করতে কৃতকাজ এবং ঘতে বসে মিলিত হওয়ার পর ফোঁটা দ্বয়ের ভরবেগের কি পরিবর্তন হবে। দেখো আমি গ দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখো যে এখানে পৃষ্ঠটানের ধরি বড় ফোঁটার ব্যাসার্ধ আর এবং দুইটি ছোট ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত হয়। এখানে কিন্তু আয়তন অপরিবর্তিত থাকবে। তো এই যে এখানে সলভগুলো আছে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিবর্তন কিন্তু হ্রাস পাবে। তো এই হ্রাস দিয়ে পাবে, এটা দেখাবা। এরপর থেকে আমাদের এখান থেকে আবার এই লাইন আসবে এবং এখানে ডেল এ এটা বের করছি। তারপর বড় ফোঁটায় পরিণত করতে কৃতকাজ, আমাদের কৃতকাজ যেহেতু বের করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু টি ইন্টু ডেল এ। মান বসানোর পর আমার ফাইনালি অ্যান্সার আসছে 9.58 ইন্টু 10^12। ঘ নাম্বারটা যে ঘ নাম্বার বলছে মিলিত হওয়ার পর পানি ফোটার ভরবেগের কি পরিবর্তন হবে। তো আমরা জানি সান্দ্র মাধ্যমের ভেতর দিয়ে পতনশীল গোলের প্রান্তিক বেগ ভি ইজ ইকুয়াল টু টু আর স্কোয়ার রো মাইনাস সিগমা বাই জি 9 ইটা। তো এখানে বাকি সব উপাদান ধ্রুবক থাকবে, প্রান্তিক বেগের শেষ বর্গের সমানুপাতিক সম্পর্কটা তোমার দেখাতে হবে। বড় হাতের ইম ইকুয়াল টু 2m, প্রান্তিক বেগের পরিবর্তন ভি টু বাই ভি ওয়ান দেখাতে হবে, ভি টু ইজ ইকুয়াল টু 1 পয়েন্ট, এটা কিন্তু কত আসছে 1 পয়েন্ট। তারপর নতুন বড় ফেটার ভরবেগ পি টু বের করছি, এখানে কত আসছে 3.17 পি ওয়ান। তার ফাইনালি আমরা মতামত দেবো যে গাণিতিক বিশ্লেষণ থেকে দেখেছে মিলিত হওয়ার পর নতুন বড় ফোটার ভরবেগ পূর্বের একটি ছোট ফোটার ভরবেগের 3.174 গুণ হবে, অর্থাৎ ভরবেগ কি পাবে, ভরবেগ বৃদ্ধি পাবে। একটা টিপ দিয়ে রাখি এই জায়গায় তোমাদের, সেটা হচ্ছে অনেকে এই জায়গায় কনফিউশন থাকতে পারে। সাধারণত ধরো এইসব যে প্রশ্ন, এই যে সাধারণত এইসব প্রশ্নে নর্মালি আমাদের প্রান্তিক নর্মালি এইসব প্রশ্ন আমাদের প্রান্তিক বেগ বের করতে বলে, কিন্তু এখানে সূক্ষ্মভাবে মানে কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে এখানে কিন্তু ভরবেগের কথা বলা হয়েছে, মানে এখানে কিন্তু উদ্দীপকে ভরবেগের মোমেন্টাম ভরবেগের মোমেন্টামের কথা মোমেন্টামের কথা বলা হয়েছে। তুমি এখানে যদি শুধু প্রান্তিক বেগ বের করো তাইলে মার্কস কাটা যাবে, শুধু প্রান্তিক বেগ বের করলে কিন্তু হবে না, শুধু প্রান্তিক বেগ বের করলে হবে না। কেন হবে না, কারণ আমাদের এখানে প্রশ্নে কিন্তু সুন্দরভাবে ভরবেগের মোমেন্টামের কথাটা বলা দিছে। তাইলে আমাদের কিন্তু প্রান্তিক বেগ বের করলে অবশ্যই মার্কস কাটবে, স্যাররা মার্কস কাটবে। হয়তো পার্শিয়াল বোর্ডে যেহেতু পার্শিয়াল দেয় অবশ্যই
তাইলে হচ্ছে এই অংশটা তোমাদের হচ্ছে হাইলাইট করে দিই, দেখো। তো আমরা পরের সিকিউরিটিতে যাই। এটা হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বারটা ওয়েট চেঞ্জ করি। আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার সিকিউ। তো 5 নাম্বারটা একটু দেখো, এখানে কিন্তু আমাদের দশা কিউ, মানে ওই যে সিম্পল হারমোনিক মোশন থেকে আসে। দশা কাকে বলে? দশা কাকে বলে? সিম্পল হারমোনিক মোশনে ওই যে স্পন্দনরত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা, কণাটির অবস্থান, বেগ, ত্বরণ, বলের দিক যে রাশির সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশা বা ফেজ বলে। তারপর ঘড়ি কাঁটার গতি, এটা কি গতি? সরল সরল দোলন গতি নয়, এটা ব্যাখ্যা করতে বলছে। তো ঘড়ির কাঁটার গতি একটি কিন্তু পর্যায়বৃত্ত গতি এবং একটা ঘূর্ণন গতি, মানে পর্যায়বৃত্ত গতি হবে আর ঘূর্ণন গতি হবে। কিন্তু সরল দোলন গতির প্রধান সূত্র হলো বস্তুর ত্বরণ এই সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে। এই যে এইচ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, স্প্রিং এর মতো। এই গতিপথ নির্দিষ্ট সীমার মধ্যে সরলরেখিক হতে হবে। ঘড়ির কাঁটার গতিপথ বৃত্তাকার এবং কেন্দ্রমুখী ত্বরণ সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়া করে, সরণের বিপরীতমুখী নয়। তাই পর্যাবৃত্ত গতি হলে এটি দোলন বা স্পন্দন গতি নয়। গতে বলছে আমরা উদ্দীপকে বর্ণিত কণাটির ব্যবকলনীয় সমীকরণ সাম্যাবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরত্বে গতিশক্তি বিভব সমান হবে কিনা। এটা কি? এটা অবশ্যই বিস্তার। তো আমরা যাই গয়ের সলভ, এখানে দেওয়া আছে ইকে ম্যাক্স, যেহেতু এম দেওয়া আছে এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, সরলসন্ধিত স্পন্দনের ফাইনাল হচ্ছে সমীকরণ 8 হবে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এখানে ওমেগা স্কয়ার মানটা বসাইলে তাহলে তোমার ফাইনালি নির্ণয় সমীকরণটা এটা আসবে। ঘতে আমরা যাই, সমাবস্থান থেকে কত 5 সেন্টিমিটার দূরত্বে গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা। তো গতিশক্তি বিভব শক্তি এখানে তোমার হচ্ছে একটা বিষয় দেখাই, প্রিভিয়াস পেজে যাই। এটা হচ্ছে প্রশ্নটা একটু পড়ি যে কি বলছে, সমাবস্থান হতে 5 সেন্টিমিটার দূরে গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা। তো দেখো এর মান তো আমরা এটা জানি, এক্স এর মান সমাবস্থা হতে এক্স এর মান হচ্ছে 0.05 মিটার, কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার, বিভব শক্তি পি ইকুয়াল টু হাফ কে স্কয়ার, এর কত 5 সেন্টিমিটার দূরে বিভব শক্তি, আর এটা কি 5 সেন্টিমিটার দূরে গতিশক্তি। গতিশক্তির ফর্মুলা আমরা এটা জানি। তো মতামত আমরা কি বের করলাম যে ইকে ইজ নট প্রপোর্শনাল টু ইকে, সুতরাং সমাবস্থান থেকে 5 সেন্টিমিটার দূরত্বে গতিশক্তি ও বিভব শক্তি সমান নয়। এখানে একটা ট্রিক্স আছে, ধরো এমসিকিউ, মানে এমসিকিউ তে তুমি চাইলে এটা শর্টকাটে অ্যান্সারটা বের করতে পারো। আমরা জানি গতিশক্তি ও বিভব শক্তি, গতিশক্তি ও বিভব শক্তি সমান সমান হওয়ার শর্ত এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ ডিভাইডেড বাই রুট টু, সবাই জানি। এখানে বিস্তার বিস্তার ইকুয়াল টু 11 সেন্টিমিটার, তাইলে এক্স এক্স ইকুয়াল টু কি হবে, ক্যালকুলেশন করে 11 ডিভাইডেড বাই রুট টু, তাহলে মান আসে আমার কত, মান আসে 7.78 সেন্টিমিটার। কিন্তু দেখো এই যে প্রিভিয়াস আমরা যাই, প্রশ্নে প্রশ্নে 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না করে কিন্তু আমরা বলে দিতে পারি যে এখানে সমান হবে না। আমি বুঝাইতে পারছি? প্রশ্নে আমার কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার, উদ্দীপকে কত 11, প্রশ্নে কত 5, তাইলে সুতরাং সুতরাং এখানে লিখি প্রশ্নে প্রশ্নে 5 সেন্টিমিটার দেয়া আছে, দেয়া আছে। তাই আমরা তাই আমরা না করে কিন্তু বলে দিতে পারি যে সমান হবে না, না করে বলে দিতে পারি যে সমান হবে না, সমান হবে না। কেন সমান হবে না? দেখো এখানে কত আসছে, 7.78,
যেহেতু 7.79 আসছে, এই সমান তো হইলো না, তাহলে সমান যদি হইতো তাইলে কিন্তু আমরা বুঝতে পারতাম। তো এটা তুমি চাইলে এমসিকিউতেও এটা চাইলে তুমি এমসিকিউতেও অ্যান্সার মিলানোর জন্য করতে পারো। এটা আন্ডারলাইন করে দিই। আচ্ছা, তো আমরা পরেরটায় যাই। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, এটা ডিলিট করে দিই। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের কত নাম্বার, এইটা কিন্তু আমাদের 6 নাম্বার। দেখো 6 নাম্বারে আমাদের একটা সিলিন্ডার দেওয়া আছে এবং এটা আদর্শ গ্যাস রিলেটেড প্রবলেম। 12 ডিগ্রি সেলসিয়াস এবির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, ইন্টু অণু আছে, স্বাধীনতার মাত্রা কাকে বলে পারো, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, আরো অনেক সংজ্ঞা হয়, একটা দিলেই হবে। স্বাধীনতার মাত্রাকে ইংলিশে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বলি। তারপর স্থির চাপে তাপমাত্রা বনাম আয়তন লেখচিত্র পরম শূন্য তাপমাত্রায় চিহ্নিত করো। এখানে ব্যাখ্যা আছে, একটু পড়ো। স্থির চাপে কোনো বয়সের আয়তন ভি টি লেখচিত্র অঙ্কন করলে একটি সরলরেখা পাওয়া যায়। গ্রাফের বর্ধিত করলে ওই যে একটা ভি বাই টি এর একটা আছে না, স্থির চাপে তাপমাত্রা বনাম আয়তন, তাইলে হচ্ছে তোমার ধরো এখানে যদি ভি থাকে আর টি থাকে ভি বাই, হ্যাঁ এখানে যদি টি থাকে তাইলে আমাদের গ্রাফটা ওই যে আমরা গ্রাফ দেখছিলাম না, এইভাবে ডট 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 হয়ে এখানে কিন্তু মাইনাস মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস এটাকে বিন্দুতে হয় ছেদ করে। তাই চাষের সূত্র অনুযায়ী এই তাপমাত্রা তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। লিখেছি যে মাইনাস বিন্দুটি হলো পরম শূন্য তাপমাত্রা। লিখেছি যদি দেওয়া নেই, লিখেছি তুমি চাইলে এভাবে দিয়ে দিতে পারো। তারপর গতি কি বলছে, উদ্দীপকের একটি অণুকে গতিশীল বিবেচনা করে গড় মুক্ত পথ নির্ণয় করো। তারপর বলছে যে উদ্দীপকের সিলিন্ডারের দৈর্ঘ্য 1/3 হ্রাস পেলে গ্যাসের অণুর মূল 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 গড় বর্গবেগ দ্বিগুণ হবে কিনা। তোমরা একটু যাই প্রিভিয়াসে, দেখো এখানে সিলিন্ডারের ব্যাস কত, 0.05, সিলিন্ডারের দৈর্ঘ্য এত এবং এন এর মান হচ্ছে 10⁴, ভি এর মান এত। তারপর আমরা একক আয়তন অণুর সংখ্যা জানি, এই যে লস মিডিয়ার ক্যালকুলেশন আছে, নাইট্রোজেন অণুর ব্যাস সিগমা এত এবং ক্লসিয়াস এর সমীকরণ যে গড় মুক্ত পথের সূত্র হচ্ছে এটা। তুমি চাইলে আরো সিম্পলিফাই করতে পারো এই এন এর মান বসে রেখে। তো এটার ফাইনাল অ্যান্সার হবে ল্যামডার মান 3.93। এখানে একটা বিষয় কি জানো, সেটা হচ্ছে এখানে দেখো একক আয়তন অণুর সংখ্যা খুবই কম। যেমন আমরা যদি প্রিভিয়াসে যাই, এই যে অণুর সংখ্যা কত, 10⁴ না, মানে অনেক কিন্তু কম। তো মাত্র 300 মিলিমিটার পাত্রে, যেখানে ধরো এখানে পাত্র কত, এই যে আমরা তো জানি যে ধরো একটা পাত্রের ভিতর কোটি কোটি অণু থাকতে পারে, কোটি কোটি অণু থাকার কথা না, কিন্তু সেখানে আমাদের অণু রয়েছে কয়টি, 10⁴ মানে কত, 10,000 না, কোটি কোটি অণু থাকার কথা, কিন্তু এখানে আছে 10,000। খেয়াল করো, এখানে কিন্তু 10,000টি অণু আছে, অর্থাৎ এটি একটি মানে হচ্ছে এক্সট্রিম ভ্যাকিউম। এই কারণে কিন্তু গড়মুক্ত পথের মানটা আমাদের কিন্তু অনেক বেশি আসছে। খেয়াল করছো, এখানে কিন্তু অনেক বেশি আসছে, মানে কোটি কোটি মান থাকার কথা আমাদের একটা ইসের ভিতর, কিন্তু আছে কি এখানে মাত্র 10,000টি। তাইলে এই জন্য এটি একটা কিন্তু চরম শূন্য স্থান। ঠিক আছে, তাইলে এটি কিন্তু একটা চরম চরম শূন্য স্থান বা এক্সট্রিম ভ্যাকিউম বলে, এক্সট্রিম এক্সট্রিম ভ্যাকিউম। এই কারণে গড়মুক্ত পথের মান এত বেশি। এই কারণেই এটা আসলে টাইপিং মিস্টেক নাকি স্যাররা ইচ্ছা করে দিয়েছে তা বুঝতে পারতেছি না। এই কারণেই গড় গড় মুক্ত পথের মান বেশি আসছে। তো দেখো আমাদের শেষ প্রায় এবং আমরা নেক্সটে যাই। তারপর আমাদের ঘ নম্বরে বলছে উদ্দীপকের সিলিন্ডারের দৈর্ঘ্য 1/3 হ্রাস পেলে কোনটির মূল বর্গবেগ দ্বিগুণ হবে কিনা। টি1 এর মান দেওয়া আছে, সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু √, এটা আমরা সবাই জানি, সিআরএমএস থিওরি বাই এম। তারপর হচ্ছে এখানে ভি1 ভি নতুন আয়তন কি হবে ওটা তোমার বের করতে হবে। আবার রুদ্ধতাপ প্রক্রিয়া, এটা আমাদের
কোথা থেকে আসছে? এটা আমাদের থার্মোডাইনামিক্স, মানে হচ্ছে তাপ গতি বিদ্যা থেকে ইকুয়েশন আমরা পাইছি। তাপমাত্রা আয়তনের সম্পর্ক, গামার মান হচ্ছে 1.4, বসানোর পর আমাদের ফাইনাল অ্যান্সার 335। ফার্স্ট পেপার পরীক্ষা সলভ করতে হচ্ছে সেকেন্ড পেপারে থেকে। দেখো মতামত দেওয়া আছে এখানে, গাণিতিক বিশ্লেষণ করলে দেখা যায় সিলিন্ডারের দৈর্ঘ্য 1/3 হ্রাস করলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কত হয়? 335.2, যা বেগ দ্বিগুণ হওয়ার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা 1140-এর সমান হয়। সুতরাং গ্যাস অণুর মূল বর্গবেগ, ফাইনাল অ্যান্সার কি? দ্বিগুণ হবে না। 7 নম্বরটা দেখো অনেক ইজি বিজি। পথে বলছে যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, তো এই যে মান ও দিক নির্দেশ করা যায়, তবে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রম অনুসারে উক্ত ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। হতে বলছে 10J ও 0.J ভেক্টর দুটি বিপ্রতীক হলেও সমরৈখিক। একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো পড়ো। গ নাম্বারে বলছে যে উদ্দীপকে বস্তুটি ওই বরাবর গতিশীল করতে, এটা মানে 3D মানে 2D একটা বিষয়, একটা বস্তুকে এবার মুভ করা হয়েছে। এখন বলছে যে উদ্দীপকে বস্তুটি ওই বরাবর গতিশীল করতে θ2 এর মান কত, মানে কি এটা চাইছে যে θ2 এর মান বের করতে বলছে। তারপর θ1 θ2 বস্তুটি স্থির অবস্থা থেকে হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে কি পারবে না। এখন এখানে গ নাম্বার একটা বিষয় আছে, গ নাম্বারে খেয়াল করে দেখবা যে ইফ1 ও ইফ2 এর শুরুতে ভেক্টর রূপ এবং চিত্রে যে কোণের মান মানে একসাথে দেওয়া না, ভেক্টর রূপ এবং কোণের মান কিন্তু একসাথে দেওয়া, খেয়াল করছো? কিন্তু গাণিতিক সূত্র অনুযায়ী আমরা কিন্তু এই যে θ2 এটা কি পরিবর্তনশীল। তো যেহেতু এটা θ2 পরিবর্তনশীল, তাইলে সঠিক সমাধানের জন্য আমরা দেখো এখানে কি করব, গ নাম্বারে আমরা সঠিক সমাধানের জন্য f1 এর মান 260 নিউটন এবং f2 এর মান 210 নিউটন ব্যবহার করব। তো আমি কি বুঝাইলাম যে চিত্র আর কোণ একসাথে দেওয়া আছে এবং এটা অসামঞ্জস্যের বিষয়, কিন্তু θ2 কি পরিবর্তনশীল। θ2 যেহেতু পরিবর্তনশীল, তাইলে ওখান থেকে তোমার এটা বুঝে নিতে হবে θ2 কিন্তু পরিবর্তনশীল। তাহলে θ2 যদি পরিবর্তনশীল হয়, তাহলে সঠিক সমাধানের জন্য মানে অ্যাকুরেট ইনফরমেশন আমরা হচ্ছে এই মানটা ধরে নিব। তারপর নর্মাল ভাবে আমরা ক্যালকুলেশন করছি, এখানে θ24, এই যে f2 এর মান 210, f1 এর মান 260, তারপর x অক্ষ বরাবর ক্যালকুলেশন করে আমাদের থিটার মান হচ্ছে 31 পয়েন্ট। এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। ঘ নম্বরে যাই। ঘ নম্বরে দেখো θ1 θ2 সমান হলে বস্তুটি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে কি পারবে না। তো θ1 θ2 যেহেতু সমান বলছে, আমরা তো ক থেকে বের করছি, এম এর মান জানি, ঘর্ষণ গুণাঙ্ক মিউকে দেওয়া আছে, টি এর মান 10। এখন ধাপ 1, ধাপ 2, ধাপ 3 ধাপে স্টেপ করে করা আছে। তোমরা একটু ডিটেলসে দেখো, যেহেতু টাইম কম এই জন্য আমি আর বেশি ডিটেলস বললাম না। অবিলম্বিক প্রতিক্রিয়া, এটা অনেকভাবে বের করা যায়, চাইলে তুমি অল্টারনেটিভ অন্য ওয়েতেও করতে পারো, সমস্যা নেই, যেভাবে করো। কিন্তু এটা তো সেম, এফ টি ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, এটা কি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, আর স্থির ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এফ এস ইন্টু এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। এটা তো হচ্ছে স্থিরের ক্ষেত্রে, স্থির ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে, কিন্তু আমাদের এটা কিন্তু কাইনেটিক মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, কারণ এই যে তোমার যেটা দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই মিউকে মানে হচ্ছে কি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তারপর মোট এফ এক্স বের করতে হবে, এফ নেট। তারপরে এখানে আমরা কি বলছি, ত্বরণ বের করছি, কারণ দূরত্ব আমরা সবাই জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মেইন ত্বরণ বের করাই খেলা, তো ওইটা যদি বের করতে পারো তাইলেই স্যার হয়ে যাবে। মতামত দিতে হবে 10 সেকেন্ডে এত কিলোমিটার অতিক্রম করে, যেহেতু কত আসছে 4.065, মানে 5 কিলোমিটারের কম, সুতরাং 5 কিলোমিটার অতিক্রম করতে পারবে না। তোমাদের যদি 5 কিলোমিটার বেশি আসে, মানে 5 যদি বেশি আসে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, 10 মিনিট একটু প্লাস মাইনাস হতে পারে। তো এবার দেখো 8 নাম্বারে হচ্ছে ওই উন্মাদ কাকে বলে, যখন কোনো বস্তু নিজস্ব কম্পাঙ্ক তার প্রযুক্ত পর্যাবৃত্ত স্থলবন্ধনের কম্পাঙ্ক সমান হয়, তখন সর্বোচ্চ বিস্তারে, সেটা কি সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকে, তখন এই ঘটনা কি রেজোনেন্স বলে। তারপর 2 মুখ খোলা নলের নিচে তো সুর 1 মুখ খোলা নল অপেক্ষা বেশি শ্রুতি মধুর, এই যে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা হলো পুরো
তার প্রথম সুর সরলরেখা থেকে নিঃসৃত একটি একমুখ খোলা নালে প্রথম উপস্বর সৃষ্টি করলে কি সৃষ্টি করছে? উপস্বর সৃষ্টি করছে। তারপর দ্বিতীয় সুর সরলরেখার ঘষে সুর সরলরেখা দুটিকে একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা দ্বিগুণ করতে হলে দ্বিতীয় সুর সরলরেখার কম্পাঙ্ক কি পরিবর্তন? এটা মানে অনেকটা শর্ট সিলেবাসে বাইরে অধ্যায় ছিল, তো এটা তো তরঙ্গ চ্যাপ্টার থেকে করছে, তো যারা পড়ছো তারা অবশ্যই পারছো। আমি ব্যাখ্যাগুলো দিছি ওই যে কম্পাঙ্কের ইকুয়েশন গুলো। শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা আমরা সবাই জানি। আরটা আছে এফ ইজ ইকুয়াল টু ধরো সি বাই ল্যামডা, ওটা এখানে লাগবে না। তারপর তোমার এখানে গতি আছে 37.5 মিটার। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বার হচ্ছে দ্বিতীয় সুর সরলরেখার যদি একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা দ্বিগুণ করতে দ্বিতীয় সুর সরলরেখার কম্পাঙ্কের কি পরিবর্তন করতে হবে? ঠিক আছে, প্রাথমিক অবস্থায় বিট হচ্ছে f1 মাইনাস f2, এফ কিন্তু হচ্ছে কম্পাঙ্ক, নতুন বিট সংখ্যা 10 করতে হবে। তারপর আমরা জানি সুর সরলরেখা ঘষলে এর কি কমে যায়? অবশ্যই ভর কমে যায়, এবং তার জন্য কি বৃদ্ধি পায়? কম্পাঙ্ক বৃদ্ধি পায়। দ্বিতীয় সুর সরলরেখার কম্পাঙ্ক f2 প্রাইম, এটা 7 এর থেকে বেশি হবে। তারপর এভাবে দেখাই দিবা। 12 ওয়ার্ডস করতে হবে, সুতরাং প্রয়োজনীয় হচ্ছে 12 থেকে 5 মাইনাস, এটা 12 ছিল এটা 5 ছিল, তাহলে মাইনাস করতে হবে। সুতরাং মতামত কি? যে বিট সংখ্যা দ্বিগুণ করতে হলে দ্বিতীয় সুর সরলরেখাটিকে ঘষে 5 হার্টজ বৃদ্ধি করতে হবে। তো এই ছিল, আরো ডিটেলস বুঝতে পারতাম, যেহেতু টাইম কম তোমাদের খুব ফাস্ট সলভ দিতে হবে। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমি এটার স্লাইড তোমাদের দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।